অবশেষে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, বাংলাদেশের সাথে ইতবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় ভারত। আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচার সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। গত ৫ আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা উত্তেজনা চলছে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচার, দেশটিতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে জরুরিভাবে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব নিয়ে দুদেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। ঢাকায় পৌঁছে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। প্রায় ২.৫ ঘণ্টা বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্রি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. শেখ হাসিনা সরকারের বিদায়ের পর প্রথমবারের মতো সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পর্যটন এবং ব্যবসা ক্ষেত্রে দুদেশের মধ্যে যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করতে কাজ চলছে। It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। জানান, বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচার সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করতে ভারতকে অনুরোধ জানানোর পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। জোটের ১৯ দেশের কূটনীতিকদের সাথে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ১৯ দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন জোটের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। এ সময় সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। এছাড়া আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন, গণতন্ত্র, অর্থ পাচার বিষয়গুলো উঠে আসে। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। It shows the support to Bangladesh, political support as well as
economic support, moral support, and other supports. So this is something very rejuvenating for us. We have to find a way where to draw the line. So we say that this is where we're going to do it. So they're working on it and advise the government to proceed on that. So these are in very active consideration. We must come to a conclusion on this. This is not going on and on. We have to do it before our term ends. That's our commitment to make sure that we can do that. বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অপপ্রচার ঠেকাতে ইইউ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। We seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot in an international thing. Internally, people don't believe it there. We understand that the group who fled from the country, and not only the Prime Minister, followers of our party, top followers of our party left the country. Some are hiding, still hiding. Some are staying around but not make themselves visible. But they try to take an opportunity to destabilize the country. ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভারতের আগরতলা অভিমুখে যৌথ লং মার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপির ৩ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার রাজধানীর নয়াপল্টন থেকে এই লং মার্চ শুরু করবেন নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ কর্মসূচি পালন করবেন তারা। এই সময় বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্তের সোচ্চার থাকার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের প্রতিনিধি দলের এই প্রতিবাদী পদযাত্রা। রোববার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি জমা দেন অঙ্গ সংগঠনের ৬ জনের প্রতিনিধি দল। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের মিডিয়ার চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চ করবে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এ সময় বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল বলে মন্তব্য করেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সজাগ আছি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এই অবস্থান সবসময় থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি যাওয়া নয়, আপগ্রেড চায় বিএনপি। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলের নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সংবাদ সম্মেলনে আব্দুল মঈন খান বিগত সরকারের আমলে আরপিও সংশোধন যে সম্পূরক আদেশ এনেছিল তা বাতিল, নির্বাচন পরিচালনায় কিছু বিধিমালা সংশোধন, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা ও রাজনৈতিক দলের নিবন্ধনের নীতিমালা সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা আপগ্রেড করা, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, গণমাধ্যমে নির্বাচনী আচরণ বিধিমালা সহ 10 দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এই সংস্কার প্রস্তাবসমূহ তারা সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশনের কাছে দিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই সরকার চাইলে নির্বাচনের ব্যবস্থা করতে পারে বলে মনে করেন স্থায়ী কমিটির অপর 2 সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। আমরা তো ভোটার তালিকা নতুন করছি না, আমরা বাড়ি বাড়ি দেখবো, ভোটার তালিকা বাড়ি বাড়ি করা হয় না, কোনোদিন করা হয়। এখন যেটা প্রয়োজন সেটা নতুন করে ভোটার তালিকা করার কোনো প্রয়োজন নেই, এখন হচ্ছে এটা আপডেটিং করা।
এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি আমাদের হাতে আছে, আপডেট করার বিষয়টিও কিন্তু এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন পড়ে না। একটা পত্রিকায় দেখলাম আর কি, আপনারাই লিখছেন হয়তো আর কি, যে 2025 সালের ফেব্রুয়ারির প্রথম 1 তারিখে নির্বাচনে ভোটার তালিকা ঘোষণা করা হবে এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যে এটা আবার পুনর্বিবেচনা করা হবে 2026 সালের মার্চে। আমরা এটা বুঝি নাই আর কি, যে এটা কি এক্সারসাইজ এটা আর কি। এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার বিভাগ আছে, এগুলো সব সুসমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। বিগত সরকারের আমলে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর আইডিইবি ভবনে দুর্নীতি দমন কমিশন আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন আইন উপদেষ্টা। এ সময় প্রতিষ্ঠানটি ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর আইডিবি ভবনে দুর্নীতি দমন কমিশনের এই আলোচনা সভার আয়োজন। সভায় দুর্নীতি সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। আমরা গবেষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা এতদিন দেখে এসেছি, আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সঙ্গে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি। এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিগত সরকারের আমলে দুদকের ভূমিকা তুলে ধরেন। অভিযোগ করেন শেখ হাসিনার সরকার সংস্থাটিকে নিজেদের দাসে পরিণত করেছিলেন। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য। একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করা করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সাহায্যে যে সমস্ত কাজ করা সম্ভব তা দ্রুতই করা হবে। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা, সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। এর আগে সকালে পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দুদক সচিব খুরশিদা ইয়াসমিন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক, যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যারা দোষী না তাকেও আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিটও কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি, যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য।
গত 15 বছরে আওয়ামী লীগ সরকার 80 থেকে 90 হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। জুলাই আগস্ট আন্দোলনে ডিএমপির অনেক সদস্যের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান কমিশনার। মামলার বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করলে সবার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নুসরাত শারমিনের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি দাবি করেন নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে জানান তিনি। বড় বড় শহরের কথা খোঁজখবর নিউ ইয়র্কের কথা, নিউ ইয়র্কের লোকের গাড়ি আছে, বাড়ি আছে। নিউ ইয়র্ক শহরে কত লোক হত্যা হয় ইয়ারলি, একটা পরিসংখ্যান দেন তো দেখি কেউ। তো ওদের হলো ওই সমস্যা, আমার আবার এই সমস্যা নেই। আমাদের এখানে সমস্যা আনএমপ্লয়মেন্ট, ওভার পপুলেশন। গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, যিনি এই মামলা করছেন এবং এখন এই আসামিদের তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। আমি গতকালই এই কথাটা বলছি। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, আওয়ামী লীগ সরকার দলীয় বিবেচনায় 80 থেকে 90 হাজার পুলিশ নিয়োগ দিয়েছিল। 80 থেকে 90 হাজার লোক রিক্রুটেড হয়েছে। আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যেয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। শহরের প্রধান সমস্যা যানজট, তা স্বীকার করলেও প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করতে না পারায় দায় নিতে নারাজ ডিএমপি। ব্যর্থতা স্বীকার না করলেও নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা, তা স্বীকার করলেন সংবাদ সম্মেলনে। একদিনে বা এক মাসে আমরা এটা করতে পারবো না। আমরা এখন আগে দেখেন, আগের পরিসংখ্যান 2 মাস আগের অবস্থা আর এখনকার অবস্থা পরিবর্তিত কিনা এটা দেখেন। আগে কি হয়েছে সেটি না দেখে বর্তমানে জিডি হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। আপনি থানায় যে জিডি করলেন, এইটার রেসপন্স টাইমটাকে আমি কমায় আনতে চাই। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সমাজের সুবিধাবঞ্চিত, নির্যাতিত, অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এবার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। রাকিব হাসানের রিপোর্ট। আমি নারী। বেগম রোকেয়া দিবস ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সমাজের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়া সাখাওয়াতের ভূমিকা তুলে ধরেন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি। বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি। তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে। এ সময় বেগম রোকেয়ার চিন্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেকটা বিষয় আমার মনে হয়, এই সুলতানার স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া, যার চিন্তা
সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে, অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে। এবং সেটার নাম হতে পারে, আমি একটু নাম সাজেস্ট করছি, অন্যরা আরো নাম দিতে পারে, সুলতানার স্বপ্ন 2024, সুলতানার স্বপ্ন 2025। এর আগে বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়নে ভূমিকা রাখায় 5 জন নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রংপুরের পায়রাবন্দে জন্ম নেয়া মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত অন্ধকারের শিকল ভেঙে নারীদের দেখিয়েছিলেন আলোর পথ। তার দেখানো সেই পথেই আজ নারীদের অংশগ্রহণ সর্বক্ষেত্রেই। অথচ নারী জাগরণের অন্যতম প্রতিকৃত মহিয়সী এই নারীর পৈতৃক ভিটা পড়ে আছে অযত্ন অবহেলায়। সেই সাথে গড়ে ওঠা স্মৃতি কেন্দ্রটিরও নেই কোনো কার্যক্রম। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের ডেস্ক রিপোর্ট। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়েও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। জন্ম ও মৃত্যু একই তারিখে হওয়ায় 9 ডিসেম্বর সরকারিভাবে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন গ্রামে অবহেলায় পড়ে আছে বেগম রোকেয়ার পৈতৃক ভিটাবাড়ির শেষ চিহ্ন। সেই সাথে সরকারিভাবে নির্মাণ হওয়া রোকেয়া স্মৃতিকেন্দ্রটিতে নেই কোনো কার্যক্রম। স্মৃতিকেন্দ্রে রাখা হয়নি বেগম রোকেয়ার কোনো স্মৃতি কিংবা স্মারক। অডিটোরিয়াম, চিত্রাঙ্কন ও প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষগুলোতে ঝুলছে তালা। কিন্তু রোকেয়া দিবস আসলেই শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও নানা আয়োজন। প্রতি বছর এই দিনে স্মৃতিকেন্দ্রে অনেকে বেড়াতে আসলেও বাকি দিনগুলোতে দেখা মেলে না কোনো দর্শনার্থীর। যে পরিমাণ পরিবর্তন হওয়া দরকার এখন পর্যন্ত আসলে এইরকম পরিবর্তন এখনো হয়নি, তবে আমার মনে হয় যে আরো পরিবর্তন হওয়া উচিত। বেগম রোকেয়ার নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন তার নামেই যেন থাকে, সেটা যেন পরিবর্তন করা না হয়। অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বেগম রোকেয়ার যে স্থাপত্যগুলো আছে সেগুলো সংরক্ষণ করবে, সুন্দর করে করার জন্য আহ্বান করছি বাংলা একাডেমিকে। সব সময় এটা জাগরণ থাকুক আমরা চাই। নারীদের শিক্ষা, এবং উনি কিন্তু পারিবারিক শিক্ষাটাও দিয়েছেন নারীদেরকে। দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রটির আধুনিকায়ন, লাইব্রেরি, প্রশিক্ষণ কেন্দ্র পুনরায় চালু করে নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে রংপুরবাসী। রোকেয়া স্মৃতিকেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নে একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র আধুনিকীকরণ এবং সংস্কারের জন্য একটি প্রকল্পের কাজ চলমান আছে বলে আমরা জেনেছি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক পরিকল্পনা আর উদ্যোগ নিলে রংপুর অঞ্চলে পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করতে পারে রোকেয়া স্মৃতিকেন্দ্রটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যেই বাড়ানো হলো বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। দুই ধরনেই প্রতি লিটারে 8 টাকা করে বাড়ানো হয়েছে। আজ ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে 175 টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে 157 টাকা। আগে বোতলজাত তেল 167 টাকা ও খোলা তেল 149 টাকা ছিল। এ সময় বাজারে আর তেলের ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। আমাদের যে সর্বশেষ মূল্য নির্ধারিত হয় 167 টাকায় এপ্রিল মাসের মাঝামাঝির দিকে বটল তেলে, এই এপ্রিল মাস থেকে এখন প্রায় আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20%-এর বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। তো এই কারণে স্থানীয় মজুতদারি বেড়েছে।